ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি এআই স্টার্টআপ বাংলাদেশের পরবর্তী বড় বিপ্লব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি স্টুডিওতে এসেছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদ ওয়াসিফ রেজা, ডিন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এবং তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আছেন। আমরা আমাদের মাঝে একজন ব্যাংকারকে পেয়েছি, AYM মোস্তফা, ACBP এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা, প্রাইম ব্যাংক PLC। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা তো দেখছি এখন আসলে ইয়াং জেনারেশন অনেকটাই বাংলাদেশের দিক থেকেও দেখছি যে অনেকটা এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিকভাবেও এআই এর ব্যবহার খুব বাড়ছে। তো আসলে একটু আপনার কাছে জানতে চাই যে এখন আমরা যেই অবস্থানে আমাদের সবকিছু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং বিভিন্ন আন্তর্জাতিকভাবে আমাদের সম্পর্ক যোগাযোগ সব কিছুতেই দেখছি একটু একটু করে এআই এর দিকে যাচ্ছে। একটু যদি বলতেন যে আমরা এখন এআই এর দিক থেকে কোন অবস্থানে আছি? আমাদের অবস্থান আসলে বাংলাদেশে যদি অবস্থান বলি তাহলে আমি বলবো যে প্রাথমিক পর্যায়ে আমরা আছি। অ্যাকচুয়ালি কি এখন আসলে প্রযুক্তির যেটা সহজলভ্য, যেটা আমরা বলবো যে খুব অ্যাভেলেবল প্রযুক্তি, যেমন আমি ওপেন সোর্স এআই যেসব মডেল আছে, মেশিন লার্নিং এবং আপনার এই জিপিটি অথবা উইসপার বা যে হাগিং ফেস, এই জাতীয় ট্রান্সফর্মার মডেলগুলো আছে, অথবা জিপিইউ আমরা যে ব্যবহার করছি, জিপিইউ বেশ এখন অ্যাভেলেবল হয়ে গেছে, ক্লাউড কম্পিউটিং। সো এগুলোর ফলে হয়েছে কি যে এই যে তরুণরা বা ইউথরা সেটা মানে খুব ভালোভাবেই আর কি এটাকে প্রবলেমটাকে সলভ করতে পারছে, সলিউশনের দিকে যেতে পারছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন এত ডেটা, কারণ আইওটি ডিভাইস আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ডিজিটাল ডিভাইস আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আমি যেটা বলবো। সো এত ডেটার কারণে হচ্ছে কি, তো আমাদের এই যে এগ্রিকালচার বলি, হেলথ সেক্টর বলি, বা শিল্প বাণিজ্য অর্থনীতি, কোথায় মানে সব জায়গা থেকে আসলে ডেটা সম্ভব। সো এখন একটাই যেটা সেটা হচ্ছে আপনার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, সেটার আসলে পরিবেশ দিতে হবে। তো বাংলাদেশ আসলে সারা বিশ্বে যদি বলি এখন $150 বিলিয়ন আসলে বিনিয়োগ হয়ে গেছে। সো বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? সো যদি চতুর্থ শিল্প বিপ্লব যেটা বলি, এটার সাথে যদি বাংলাদেশকে থাকতে হয়, তাহলে আসলে সময় এখনই, যাতে বাংলাদেশ পিছিয়ে না পড়ে। কারণ বাংলাদেশের যে স্টার্টআপ বাংলাদেশ বলি বা আইডিয়া প্রজেক্ট বা অনেক অ্যাক্সেলারেটর প্রোগ্রামগুলো আছে, তারা কিন্তু বেশ ইনভেস্টমেন্টে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সাথে একজন ব্যাংকার আছে, আপনি তো আসলে প্রাইম ব্যাংকের সিটিও হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আর্থিক খাতে আমরা দেখছিলাম যে ডিজিটালাইজেশনের একটা যুগ তৈরি হয়েছে এবং ডিজিটালাইজেশন নিয়ে অনেক কাজ করা হচ্ছে, কিন্তু এখন বলছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরকে আরও বেশি সিকিউর করার জন্য এআই এর গুরুত্ব অনেক বেড়ে গেছে। তো আপনিও কি মনে করছেন যে এআই এখন এই মুহূর্তে আর্থিক খাতে আসলে ইমপ্লিমেন্ট করা খুব বেশি জরুরি, বা প্রত্যেক ব্যাংক তার সুরক্ষার জন্য এআই কে কাজে লাগাতে পারে? আসলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো শাখা আছে ব্যাংকের, এবং এটা এখন ওভারঅল টেকনোলজি তো ব্যাংকে অনেক দিন থেকে আসছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন শাখা প্রশাখা, এগুলো হচ্ছে এখন এগুলোর অ্যাপ্লিকেশন ব্যাংক বলতে পারেন যে ফিউচারে অনেকটাই টেকনোলজি এবং প্রধানত এআই ড্রিভেনই হবে আস্তে আস্তে। আপনি যদি সিকিউরিটির কথা আপনি বললেন, সাইবার সিকিউরিটি অথবা ওভারঅল ব্যাংকের রিস্ক যদি চিন্তা করেন, যে ব্যাংকের ক্রেডিট রিস্ক বলেন, ব্যাংকের ফ্রডুলেন্স বলেন, সাইবার সিকিউরিটি রিস্ক বলেন, ডেটা প্রাইভেসি বলেন, সবগুলোর এই যে যত ধরনের রিস্ক মিটিগেশন এবং ব্যাংকের ওভারঅল বিজনেস, আপনি ল্যান্ডিং বলেন, কাস্টমার সার্ভিস বলেন, এই জায়গাগুলোতে এখন ফিউচারে যেটা হবে যে ব্যাংক হেভিলি এআই ডিপেন্ডেন্ট হবে এবং এআই এর উপর অনেকখানি নির্ভর করবে যে কোন ব্যাংক কত ফার্স্ট আগাতে পারবে সামনে। হয়তো এখনই অনেকেই বুঝতে পারছে না, আস্তে আস্তে হয়তো বোঝা যাবে আরও কয়েক বছরের মধ্যেই জিনিসটা, যে যত অ্যাপ্লাই করতে পারলো এআইটা, তার অবশ্যই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক ভালো থাকবে। কিন্তু এই খাতে তো হিউজ পরিমাণ আসলে আমাদের তরুণ প্রজন্ম ইনভলভ আছে আর্থিক খাতে, ব্যাংক, ইন্স্যুরেন্স, বিমা থেকে শুরু করে অন্যান্য সেক্টরে। কিন্তু অনেকেই বলছেন যে এআই এর ব্যবহার যদি আরও বেড়ে যায় তাহলে অনেক তরুণরা চাকরি হারাবে। এর সত্যতা কতটুকু? এই সত্যতা অস্বীকার করার উপায় নাই। অনেক জব যাবে, জব ট্রান্সফার হবে বলতে পারেন। মানে কিছু কিছু জব যেগুলার মনোটোনাস জব, রোবোটিক জব, হ্যাঁ, সেইগুলা এআই অনেক ক্ষেত্রেই করে দেবে। এবং এরপরে আমরা তো আগে একসময় ভেবেছিলাম যে হয়তো ব্লু কালার জবগুলো এআই রিপ্লেস করবে। এখন দেখা যাচ্ছে, যেমন এলন মাস্ক কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছে যে এখন এআই আপনার
মোস্ট অফ দ্য ডক্টরের থেকে এআই ভালো ট্রিটমেন্ট দিতে পারে, এআই ভালো ডক্টর হতে পারে। সো কোন কোন জব মানে আলটিমেটলি আসলে রিপ্লেস হবে, এটা আস্তে আস্তে আমরা বুঝবো যে আসলে অনেক জবই রিপ্লেস হবে, বাট আবার অনেক জব ক্রিয়েটও হবে। সো আমরা যদি প্রপারলি জিনিসটাকে আপনার অনুধাবন করতে পারি যে কি কি জিনিস আসছে, জবটা কোথায় কোথায় যাবে। আপনি ব্যাংকিং খাতে বললেন যে যেমন রিলেশনশিপ ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রেই দেখা গেল যে এআই দিয়ে কভার হচ্ছে কিছুটা, কাস্টমার সার্ভিস। তারপর ইভেন আমি যদি আইটি সেক্টরে ধরি, ডেভেলপমেন্ট, হ্যাঁ অনেক ক্ষেত্রেই এআই করে দিবে। আপনার বিভিন্ন এআই সলিউশনসগুলো আছে, সেখানে অনেক ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের কোড লিখে দিবে। হ্যাঁ, সো যেখানে লাগবে খুবই হাই স্কিল প্রফেশনাল, যারা একদম নিজেদেরকে খুব অন্য উচ্চতায় নিয়ে যেতে পারছে, যারা এগুলো রিভিউ করে ফাইন টিউন করতে পারবে, সেই ধরনের জবগুলো অবশ্যই থাকবে। পাশাপাশি এই টেকনোলজি তো চালাতে হবে কেউ না কেউ, এগুলো বিল্ড করতে হবে, এগুলো আরও এনরিচ করতে হবে। সো ওই জায়গাগুলোতে জব যেমন ক্রিয়েট হবে, আবার কিছু জব রিপ্লেসও হবে, এটা এই রিয়ালিটি মেনে নিতে হবে। আপনারা তো স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছেন এবং ছেলেমেয়েরা তো এখনই অনেক ছেলেমেয়ে পাশ করার পরে তারা বেকার থাকে, তো তাদের মধ্যেও তো নিশ্চয়ই এখন অনেক টেনশনের একটা বিষয় তৈরি হচ্ছে যে আসলে তাদের জবের জায়গাগুলো যদি এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আসলে হয়ে যায়, তখন তো তাদের কাজের জায়গা অনেকটা কমে যাবে। তো এই বিষয়ে আসলে আপনাদের ভাবনা কি বা চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন? আসলে কি, এটা সত্য কথা যে আসলে বাংলাদেশে আসলে এআই যে ট্যালেন্ট সেটার অভাব রয়েছে। কারণ আমরা যে বলি মানে এনাফ ডাটা সায়েন্টিস্ট বা এআই ইঞ্জিনিয়ার বা ডাটা ইঞ্জিনিয়ার বা আইওটি রোবোটিক্স খাতে ওইরকম ইঞ্জিনিয়ার আসলে নাই, ট্যালেন্টের ঘাটতি আছে। কিন্তু এটাও সত্য কথা যে আসলে মানে ওপেন সোর্স এআই বা এই যে ট্রান্সফর্মার মডেলের কারণে বা ক্লাউড কম্পিউটিংয়ের কারণে বা এই যে জিপিইউ বা এইসব এত অ্যাভেলেবল হয়ে গেছে, সো জব কিন্তু ক্রিয়েট হবে আসলে। তো আমি একটাই যেটা আমি স্বপ্ন দেখি স্টুডেন্টদের, ওদেরকেও দেখতে বলি যে আসলে জব কিন্তু ক্রিয়েট হবে, কর্মসংস্থান তৈরি হবে। আপনার যে এসডিজির যে যতগুলো খাত আছে, আপনি বলেন শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, স্বাস্থ্য বলেন, ব্যবসা, অর্থনীতি, ইভেন নারীর ক্ষমতায়ন, সব ক্ষেত্রেই আসলে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এটা অর্থনীতির একটা বড় ঢেউ। সো এআই কিন্তু এটাকে বিপ্লব বলছে, এটাকে ডিপ টেক বিপ্লব আমি বলছি আর কি। সো এখানে আসলে আমি বলছি যে ইউথদের জন্য আসলে সম্ভাবনার জোয়ার এটা খুলছে, দিগন্ত উন্মোচন হচ্ছে, এটা বলবো আমি। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এআই আসলে আসলে তরুণদের জন্য অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন হবে? সেক্ষেত্রে কি তাদেরকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? হ্যাঁ, চ্যালেঞ্জ মানে কি এই জোয়ারের সাথে একাত্মতা বোধ, মানে জোয়ারের সাথে নিজেকেও তো তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজের স্কিল, নিজের ডেভেলপমেন্ট। এই যে যেমন ইউনিভার্সিটিতে তো অনেক অপরচুনিটি আছে, যে হ্যাকাথন প্রোগ্রামগুলো হয়, এক্সেলেটর প্রোগ্রামগুলো হয়, ট্রেনিং প্রোগ্রামগুলো হয়, আন্তর্জাতিক এই যে গবেষণা ল্যাব আছে, হাব আছে। সো সেগুলোতে ইনভলভমেন্ট, ইন্ডাস্ট্রি একাডেমির কোলাবোরেশন এখানে বড় ভূমিকা রাখতে পারে। তো বাইরের কান্ট্রির সাথে কোলাবোরেশন, দেশি বা বিদেশি ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন, সো এগুলোতেই আসলে ইনভলভমেন্ট থাকতে হবে। এন্টারপ্রেনারশিপ যেটা, এটা একটা বড় ভূমিকা রাখতে পারে আমার মনে হয়। সো আমি তো দেখছি এখানে সম্ভাবনার জোয়ার, এখানে দিগন্ত উন্মোচন হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে রেগুলেটর বডি যারা আছে তারা যেভাবে আসলে পুরাতন জায়গায় কাজ করে তারা অভ্যস্ত এবং তাদের রেগুলেশনগুলো আসলে যেভাবে আগের কাঠামোগত দিকগুলো আছে সেগুলো কি রাতারাতি চেঞ্জ করে তারা কৌশলগত জায়গায় পরিবর্তন করতে পারবে, নাকি আসলে এই জায়গাটা তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে? আপনি কি মনে করেন? এইটা কিছুটা আপনার সাথে একটু দ্বিমত করছি যে রেগুলেটরি বডি যথেষ্ট কোপ আপ করতেছে বাংলাদেশে। যে ডিজিটাল আপনার বা ক্যাশলেস সোসাইটি করার ক্ষেত্রে বলেন, অথবা আমি ফিনান্সিয়াল সেক্টরের কথা বলতেছি, অন্যান্য সেক্টরেও ইকুয়ালি যথেষ্ট কোপ আপ। এটা সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের দেশের রেগুলেশন না, সব জায়গায় এই টেকনোলজির যত যেই পেসে আগাচ্ছে রেগুলেটর সবসময় পেস রাখতে পারে না, সেসব আমরা আমাদের এখানে রাখার চেষ্টা করতেছি। বাট আপনি এআই স্পেসিফিক্যালি বললে হয়তো এখনও সেইটার যে গাইডলাইন অথবা, কারণ এআই তো একটা কন্ট্রোল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে থাকতে হবে। কিছু আবার সাইড ইফেক্টও আছে, এটাকে মিসইউজ করার উপায় আছে, আমরা দেখছি অলরেডি কিছু ভিডিও বেরোচ্ছে দেখবেন অনেক বিভিন্ন রকমের। তো সো এই জিনিসগুলো নিয়ে একটা ব্যাংকিং খাতে বলেন, অন্যান্য খাতে বলেন, ওভারঅল ফ্রেমওয়ার্ক তৈরি করার একটা দরকার আছে, সেটা নিয়ে কাজ করছে বলে আমি জানি। ওভারঅল ফিনান্সিয়াল সেক্টরে এআই বলেন অথবা এআই সাথে ইন্টারঅপারেবিলিটি নিয়ে, ওপেন এপিআই নিয়ে
রেগুলেটররা যথেষ্ট কাজ করছে যে এখানে না, একটা আমাদের তো গাইডলাইন বিভিন্ন কিভাবে পলিসি আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরের পলিসি, ডিজিটাল Right, পলিসি। right. তো এখন তো আমাদের নতুন করে পলিসিও কিছুটা ইনক্লুড করতে হবে, কারণ জি। এই জায়গাগুলোতে যেমন আসলে ওপেন আমরা দেখছি যে অনেক কিছু আসলে মিসইউজ হওয়া শুরু করেছে। জি। তো সেই জায়গায় তো আমাদের ল এর মধ্যে আইনের জায়গাগুলো সংস্কার Exactly. করা Absolutely, এবং এআই কে absolutely. সংযুক্ত করে আমাদের পলিসিগত যে পরিবর্তনগুলো এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজি, ফিনটেকের যে পরিবর্তনগুলো, সেগুলো তো ডে বাই ডে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। Absolutely. একটু কি পরামর্শ দিবেন বাংলাদেশ ব্যাংকের যারা দেখছেন তারা কিভাবে আসলে এই যে আমাদের কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যে অর্গানাইজেশনগুলো আছে, এই বিভিন্ন ধরনের আমরা অতীতে শুনে আসছি ফ্রডুলেন্স গুলো হয়েছে, তো এগুলো আটকানোর জন্য আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে যেটা এআই সামনে আসলে বড় ধরনের রেগুলেশন তৈরি করতে পারে? শুধু ব্যাংকিং খাতেরটা তো রেগুলেটরস দেখবে, ওভারঅল লিগ্যাল অ্যাসপেক্টে কান্ট্রি অ্যাসপেক্টে অনেক কিছু করার আছে আসলে। এআই এর কীভাবে এআই গভর্ন করতে হবে, কীভাবে এর পলিসি অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন বানাতে হবে, লিগালি কোনটা আইনত ঠিক কোনটা বেঠিক, এটাও একটা কমপ্লিট ওভারঅল লাগবে আমার মনে হয়। সো এইটা নিয়ে কাজ করছে, বাট অ্যাগেইন আমার মনে হয় যে আরেকটু স্পিড আপ করা দরকার। এখনও যথেষ্ট না, মোটেই যথেষ্ট না। সো এইখানে অনেক কিছু করার আছে, এই ফ্রেমওয়ার্কটা বানাতেই হবে। আর আপনার ব্যাংকিং খাতে বা অন্যান্য সেক্টর ওয়াইজও আপনার এই করসপন্ডিং রেগুলেটররা ওই গাইডলাইনটা দিতে হবে যে কীভাবে এআই গভর্ন করা যায়, এআই যে ডিসিশনগুলো নেয় সেই ডিসিশনগুলো কীভাবে এক্সপ্লেন করা যায়, এক্সপ্লেনেবল এআই দিয়ে যেটা বলে আর কি। সো ওভারঅল ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি স্পেসিফিক বলেন, কান্ট্রি স্পেসিফিক বলেন, লিগ্যাল এবং গভর্নেন্স পার্সপেক্টিভে অনেক কিছু আসলে করার আছে। সো এগুলো নিয়ে কাজ করতে হবে। ব্রেন থেকে যেই এক্সপেরিয়েন্সগুলো আসবে সেগুলো তো হচ্ছে কি অনেকটাই প্র্যাকটিক্যাল নলেজের সাথে আসবে, আর মেশিন মেড যে ডেটা ভিত্তিক মেজারমেন্টগুলো হবে সেগুলো তো অনেকটা আসলে টেকনোলজিক্যাল বেস। তো এই ক্ষেত্রে আসলে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেগুলো আছে বা অন্যান্য ডেটাবেস যে ইনফরমেটিভ সেক্টরগুলো আছে সেগুলো আসলে আমরা কিভাবে করব আমরা শুনবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান, ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ সবাইকে। আপনি বলছিলেন যে কিভাবে আসলে আমরা এখান থেকে কাজ করতে পারি। ইন্ডিভিজুয়াল আপনি যেটা বললেন যে অনেক সময় অটোনোমাস ডিসিশন নিয়ে নেয়, হ্যাঁ, যে ডেটা ভিত্তিক যেগুলো অটোমেটিক ডিসিশন, কিন্তু এই যে ডেটা ফিড করানো এবং অটোনোমাস ডিসিশনের আগে তো একটা প্রোগ্রামিং লাগে, হ্যাঁ, এই জায়গাগুলোতে গভর্ন করতে হবে, এক্সপ্লেনেবল এআই ইমপ্লিমেন্ট করতে হবে, এই রুলস রেগুলেশন বসাইতে হবে যে আমি কোনটা করতে পারবো, অর্গানাইজেশন স্পেসিফিক্যালিও, ইন্ডাস্ট্রি স্পেসিফিক্যালিও, কান্ট্রি স্পেসিফিক্যালিও, সব জায়গায় আমাকে এই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে চাইতে হবে। এবং এইটা তো আরও আমাদের যারা গডফাদার অফ এআই বলে জেফ্রি হিন্টন এবং অনেক মহারিষিরা তো আরও অনেক অ্যালার্মিং কথাবার্তা বলে যে আমরা যদি ঠিকমতো গভর্ন না করি, এআইটাকে ঠিকমতো কন্ট্রোল না করি, তাহলে এটা এত স্মার্ট হবে যে একসময় হিউম্যান প্রজাতি এক্সিস্টেন্সিয়াল থ্রেটে পড়ে যাবে, যে আমাদেরকেই রাখবে কিনা এআই, সেরকম একটা সিচুয়েশনে চলে যাবে। এটা তো অনেক পরের কথা, কেউ প্রেডিক্ট করতেছে 20-25 বছর পরেই এরকম একটা সিচুয়েশন আসতে পারে যে এআই এর চালিত রোবট অথবা হিউম্যান জেনারেল ইন্টেলিজেন্স সম্বলিত মেশিনস যারা, তারা আমাদেরকে রিপ্লেস করবে অথবা তারা আমাদেরকে ইভেন ভ্যানিশ করে দিতে পারে, হ্যাঁ, এই টাইপের একটা সময়। সো ওইটার বলার কারণ হচ্ছে যে আমাদেরকে এখন থেকেই রেগুলেশনগুলো কী কী আমরা করতে পারবো এআই দিয়ে, কী কী করতে পারবো না, ওভারঅল একটা কম্প্রিহেন্সিভ এবং কম্বাইন্ড রেগুলেশন বানাইতে হবে। ইভেন শুধু কান্ট্রি স্পেসিফিক না, এটা মানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসোর্টিয়ামের মতো জিনিস লাগবে। আমরা তো আসলে যেহেতু আমাদের কর্মকাণ্ডগুলোকে সহজ এবং ইজি করার জন্য আমরা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন গুলো করছি, কিন্তু সেটি যদি আমাদের জন্য থ্রেট হয়ে যায়, সেটি তো সবার জন্যই, যেটি বলছিলেন যে চ্যালেঞ্জের একটা বড় সম্ভাবনা রয়েছে। তো ভিশন 2030কে সামনে রেখে যে আসলে এআই স্টার্টআপ নিয়ে চিন্তা করা হচ্ছে, সেখানে আপনি কি বলবেন যে এই চ্যালেঞ্জগুলো কি মোকাবেলার জন্য আপনারা পরিকল্পনাগুলো হাতে নিয়েছেন, নাকি আসলে গভর্নমেন্টকে এই মুহূর্তে আরো চিন্তা করা দরকার রয়েছে? আসলে কি যেরকম ডেটা নিয়ে কথা হচ্ছিল, আসলে এআই এর তো মূল ভিত্তি হচ্ছে ডেটা, কিন্তু সেই ডেটা প্রাইভেসি বা সংরক্ষণ আইন তো ওইভাবে নাই। সো সেই সরকারি নীতি নাই বা ওরকম নীতিমালা যেটা প্রণয়ন করা উচিত, বা আমি যদি বলি এআই নিয়ে যে বা নীতি অথবা এথিক্যাল গাইডলাইনগুলো, এগুলো কিন্তু ওইভাবে আসলে নাই। সো ন্যাশনাল এআই পলিসি যদি বলি সেভাবে কিন্তু নাই। সো এখন আপনার যেটা ছিল যে আসলে আমি যদি একটা ইকোসিস্টেম বলি, এআই ইকোসিস্টেম, 2030-এ এরকম প্ল্যান হওয়া উচিত যে সে 500+ স্টার্ট আপ হলো,
50,000 স্কিল জব তৈরি হলো, সেটা এআই হতে পারে, মেশিন লার্নিং হতে পারে, আইওটি, রোবোটিক্স বা ডেটা সায়েন্টিস্ট তৈরি হলো। আমরা বলতে পারি এর ফলে 5টারও অধিক আপনার যেটাকে বলবো গ্লোবাল কম্পিটিটিভ মার্কেট, যেটাকে বড় সফটওয়্যার কোম্পানি যারা বাইরের সাথে কম্পিট করতে পারবে এরকম মার্কেট হলো। তার ফলে কি হবে যে এই যে কর্মসংস্থানের পাশাপাশি আপনার এই যে জিডিপিতেও একটা অবদান রাখতে পারে আমার মনে হয়। এই যে রপ্তানি আয় বলি বা এই যে প্রোডাকশন বাড়বে, তো এর ফলে কিন্তু একটা অর্থনৈতিকভাবেও আর কি অর্থনৈতিক সমৃদ্ধি যেটাকে বলি সেটাও কিন্তু সম্ভব এআই দিয়ে। আর সেখানে আসলে আমরা তো দেখছি যে সম্ভাবনার জায়গাগুলো নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু ফান্ডিংটা কারা করবে? ব্যাংক কি আসলে উদ্যোক্তাদের এই ধরনের ফান্ড করবে? যে ইউনিভার্সিটি ছেলেমেয়েরা যারা বের হচ্ছে তারা যদি আসলে এআই উদ্যোক্তা হয়, তাহলে এই ফান্ডিং কি আসলে আপনাদের মতো ব্যাংকগুলো থেকে পাওয়া যাবে? এইটা বাংলাদেশে খুব রেয়ার যে ইন্ডাস্ট্রি ফান্ডিং করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য, বাট আসলে এরকম কিছু করাটা আমি বলবো যে জেনারেলি এটা উচিত, এরকম হয় বাইরে, অথবা অন্যান্য প্রোগ্রাম থাকে যেখানে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা অ্যাজ পার্ট অফ দ্য প্রোগ্রাম, ইন্টার্নশিপ হতে পারে বা অন্যান্য প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা ফান্ডিং পায় এবং সেখানে তারা একটা লার্নিং অপরচুনিটি পায় এবং সেখানে একটা তারা ল্যাব যেই ইউজ করে সেইখানকার কস্ট হয়তো ইন্ডাস্ট্রিগুলো বিয়ার করে। বাংলাদেশে এই প্র্যাকটিসটা আমার জানা মতে এখনও খুব একটা নাই, বাট প্রবাবলি আমাদের এই জায়গাগুলোতে অনেক কাজ করতে হবে। এটা একটা জায়গা, এছাড়াও ওভারঅল গভর্নমেন্ট সাইড থেকে অনেক ফান্ডিং অনেক পেট্রোনাইজ করতে হবে এই জায়গাগুলোতে, যেটা রাইটলি বলেছেন উনি যে একটা বেশ ক্রাইসিস আছে হিউম্যান রিসোর্স পার্সপেক্টিভে। আমরা যতটা আমরা সামনে আরও দেখবো, এই যে আমি বললাম যে ইন্ডাস্ট্রি চালিত হবে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন, অন্য ইন্ডাস্ট্রি বলেন, এআই ডিপেন্ডেন্ট হবে হ্যাভিলি। তো আমার তো সেই হিসেবে সাপ্লাই লাগবে, হিউম্যান সাপ্লাই, যারা কাজটা করবে অনেক চালিত করবে, নতুন স্কিলের নতুন লোকজন লাগবে যারা এখন ওনারা ডেভেলপ করে দিচ্ছে, তাদের ওই স্কিল সম্পন্ন হতে হবে। সো ওইখানে স্কিল সম্পন্ন হতে গেলে তাদের এডুকেশন এবং সেই রিসার্চ এবং লার্নিংয়ের প্রসেসটা ওই পাল্লা দেওয়ার মতো ওয়ার্ল্ড লেভেলে, ওয়ার্ল্ড ক্লাসে ওই লেভেলে যেতে হবে। সো ওইখানে অনেক কিছু করার আছে আমাদের, সেখানে ইন্ডাস্ট্রিগুলো এগিয়ে আসতে পারে ফান্ডিংয়ের জন্য, আর গভর্নমেন্টের একটা হিউজ ভূমিকা আছে এখানে, আসলে এটা অশেষ ভূমিকা বলতে পারেন। কিন্তু ছেলেমেয়েরা যদি আসলে এই সেক্টরে উদ্যোক্তা হতে চায় তাহলে তাদের তো ফ্যাসিলিটেট করতে হবে এবং সেই পরিমাণ তাদের লার্নিং টুলসও তৈরি করতে হবে, পাশাপাশি ইউনিভার্সিটিগুলোতেও এই ধরনের সাবজেক্টকে নিয়ে আসতে হবে। কিন্তু এখন তো একদম নতুন একটা র সাবজেক্ট, অনেকেরই নলেজ নাই, কিন্তু অলরেডি ইন্টারন্যাশনালি এটা অনেক বেশি কাজ শুরু হয়ে গেছে। তো আমাদেরকে যদি আসলে বাইরের দেশের সাথে কম্পিট করতে হয় তাহলে তো আমাদেরকেও এডুকেটেড করতে হবে। এই ফিনটেকের এই এআই এডুকেশনটা কিভাবে হচ্ছে বা প্রাইভেট সেক্টরগুলোতেও কিভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারে? অ্যাকচুয়ালি এখানে আসলে ইন্ডাস্ট্রি অ্যাডাপশনের কথা বলবো। ইন্ডাস্ট্রি কেন অ্যাডাপ্ট করতে ভয় পাচ্ছে? কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে বলি, সেখানে কিন্তু ভাবছে যে রিটার্ন কি হবে কি না, বা বিনিয়োগ করবে, বিনিয়োগের পরিবেশ তো আসলে ওইভাবে নাই, তৈরি হয়নি। তো এইটাই হচ্ছে প্রবলেম। সো মানে মূল যে আমরা যে যারা গবেষণা করছে বা তরুণরা যে স্বপ্ন দেখছে, সেখানে তো ইনভেস্টমেন্টের পরিবেশ করতে হবে এবং ফান্ডিং আসলে সাপোর্টটা দিতে হবে। কাকে কে সাপোর্ট দিবে? সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, বা বাইরের যে ফরেন ইউনিভার্সিটিগুলো, বিভিন্ন পার্টনারশিপে কাজ করা যেতে পারে, গ্লোবাল পার্টনারশিপ হতে পারে। মানে এখন এত অপরচুনিটি আছে যে এত ওপেন সোর্স যেহেতু এআই মডেল আছে, তারা সহজেই একটা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট কিন্তু তৈরি করে ফেলতে পারে। এখন তৈরি করে কি করবে? আমার ভ্যালিডেশন দরকার, মেন্টরশিপ দরকার, টেস্টিং দরকার। সেই সাপোর্টটা তো সেই ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, হ্যাকাথন হচ্ছে, বুট ক্যাম্প হচ্ছে, সেখান থেকে সে পেয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি অভাব দেখছি মাইন্ডসেট। মানে মাইন্ডসেটটা যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয়, কারণ ওরা কারিকুলাম থেকে বিভিন্ন ধরনের স্কিল শিখছে, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং বলেন, প্রবলেম সলভিং বলেন, টিম ওয়ার্ক বলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স পর্যন্ত শিখছে। সো এগুলোকে কম্বাইন করে তাদের একটা ছোট একটা টিম তৈরি করতে হবে, যেই টিম টেক এবং বিজনেস এবং আপনার ডিজাইন, এই তিনটার কম্বিনেশন করে একটা কিছু ফর্ম করবে। সো আইডিয়া যত ছোট সেটা সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে আইডিয়াটি ইম্প্যাক্টফুল হতে হবে, দেন ফান্ড অটোমেটিক্যালি আসবে আসলে। কিন্তু উনি যেটা বলছিলেন যে মানে ইয়াং যারা আছেন তারা তো যেহেতু রেডি না, তো সেক্ষেত্রে অপরচুনিটি আছে, উদ্যোক্তা হতে চাচ্ছে এবং পিছনের লোকও দরকার আছে, কিন্তু সেই অনুযায়ী তো আসলে আমাদের কাজ নেই, কারণ আমরা এখনো পর্যন্ত সেভাবে ইমপ্লিমেন্ট করছি না। তো ছেলেমেয়েরা যে সাবজেক্টটা চয়েস করবে তা আগামী 5 বছর পরে তার জবের বা তার কাজের বা বিজনেসের অপরচুনিটি কি হবে, এটা তো তাদেরকে একটা হোপ তৈরি করতে হবে। এই হোপটা কিভাবে আসবে, আশাটা কিভাবে আসবে? আশাটা এই জন্য হতে হবে যে আসলে আমি বলবো যে স্কুল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কারিকুলামগুলো আছে এগুলো আসলে মডার্নাইজ করা। সো মডার্নাইজ করলে স্কিল সেট অটোমেটিক্যালি তৈরি হবে
এবং এখান থেকে আসলে মানে তরুণদের আমি বলবো যে আসলে চাকরি না খুঁজে তাদেরকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। এক একটা প্রবলেমে কিন্তু এক একটা স্টার্ট আপ হতে পারে। সো এই স্টার্ট আপ দিয়ে তাদের স্বপ্ন দেখতে হবে, এগিয়ে যেতে হবে। মানে বিশ্বের বাজারে তো টিকে থাকতে হলে মানে এই প্রবলেম আইডেন্টিফাই করা ছাড়া তো কোনো উপায় নেই। সে প্রবলেম হবে সব এসডিজি রিলেটেড প্রবলেম হতে পারে, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা, ফিনটেক বলবো, সব জায়গায়, লজিস্টিক হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে গভর্নেন্স হতে পারে, সাপ্লাই চেইন, স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইনের কথা আমরা বলছি, সাইবার সিকিউরিটি হতে পারে, দুর্নীতি দমন ইয়েতে হতে পারে। তো এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। বাংলাদেশের এখন এই ধরনের প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে আসলে নিয়ে আগানো খুব বড় দরকার, না হলে কিন্তু বাংলাদেশ পিছনে পড়ে যাবে। আসলে আমরা তো দেখছি যে ব্যাংকগুলো মার্জার করতে যাচ্ছে এবং পত্রিকার যদি আমরা চোখ উল্টাই বেশিরভাগ ব্যাংকেরই আসলে খুবই করুণ অবস্থা। তা এমন একটা জায়গায় আসলে ব্যাংকগুলোকে যদি আমরা আবার রিব্র্যান্ডিং করতে চাই বা জনগণের কাছাকাছি আসতে চাই, আস্থার জায়গা তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে তো আরো ব্যাংকগুলোকে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এআই কতটুকু ভূমিকা পালন করতে পারে? এআই এর মানে ডিস্টেন্ট কন্ট্রিবিউশন যদি আমি বলি যে টেকনোলজি ডেফিনেটলি ব্যাংকগুলোকে যেটা করে সেটা হচ্ছে যে লো কস্ট প্রোডাক্ট বানাইতে হেল্প করে। সামনে তো আরও আসবে যে পার্সোনালাইজড সলিউশন, পার্সোনালাইজড প্রোডাক্ট, হ্যাঁ, কীভাবে লো কস্ট সার্ভিস দেওয়া যায়, কীভাবে লো কস্ট কাস্টমার অ্যাডপ্ট করা যায়, কাস্টমার অনবোর্ড করা যায়। সো ডেফিনেটলি ওইখানে ব্যাংকের কস্ট কমানোর জন্য এআই খুব মানে বড় কন্ট্রিবিউট করতে পারবে। ওইভাবে এআই হেল্প করতে পারে, এআই ফ্রড ডিটেকশনে হেল্প করতে পারে, এআই হচ্ছে ক্রিমিনাল ডিটেকশনে হেল্প করতে পারে। ওইখানে কি হচ্ছে, কোনো দুর্নীতি হচ্ছে কিনা ওভারঅল ডেটা দেখে, যদি সেইটার আবার গভর্নেন্স সহ আর কি, শুধু গভর্নেন্স ভালো না হলে তো আমি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে মনিটরিং এর মধ্যে নিয়ে আসতে না পারলে এআইও আমাকে কিছু করতে পারবে না। ভুল ডেটা দিলে তো তখন এক্স্যাক্টলি হ্যাঁ ভুল সো এআই কম্বাইন্ড উইথ ওয়েল গভর্নেন্স অবভিয়াসলি ব্যাংকে অনেক অনেক স্ট্রঙ্গার করতে পারে। হ্যাঁ, সেই জন্য এআই কন্ট্রোল করার মতো আসলে আমাদের স্কিল তৈরি করতে স্কিল লাগবে, ইচ্ছা লাগবে, হ্যাঁ, কন্ট্রোল পয়েন্টগুলো লাগবে, গভর্নেন্সটা লাগবে, রুল লাগবে, ওই ধরনের মানুষ লাগবে। তো স্কিল, ইনোভেশন, রেগুলেশন এগুলোকে যদি আমরা এই মুহূর্তে বলি যে মেইন ইম্পর্টেন্ট জিনিস আজকের আলোচনা থেকে আমার কাছে মনে হলো যে এগুলো এই মুহূর্তে খুব বেশি দরকার। তো সেই ক্ষেত্রে যারা আসলে এই বিজ্ঞানের অগ্রযাত্রা নিয়ে কাজ করছে এবং আমাদের সংস্কার কমিটিতে যারা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কোন কোন জায়গায় আরেকটু যদি কাজ করা হয় তাহলে আমরা আন্তর্জাতিক মানের যে কাজগুলো হচ্ছে সেগুলোর সাথে একসাথে কাজ করতে পারবো? জি, প্রথমে আমাদের কারিকুলাম, ইউনিভার্সিটি বলবো বা স্কুল থেকে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত কারিকুলামে হাত দিতে হবে, কারিকুলামগুলোকে মডার্নাইজ করতে হবে, আমাদের ভোকেশনাল সহ, এবং ল্যাব বা এই যে ইনোভেশন, ইনকিউবেশন, এই জায়গাগুলোতে হাত দিতে হবে। আমাদের পর্যাপ্ত ইনোভেশন সেন্টার নাই, আমাদের পর্যাপ্ত ল্যাব নাই। তো এগুলোকে একটু দেখতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমির সাথে ব্রিজিংটা করতে হবে, যেটার অনেক গ্যাপ আছে। এই যে ডাটা রেগুলার মানে এই যে রেগুলেটড বডি অথবা প্রাইভেসি আইন, সংরক্ষণ আইন, এআই নীতি, নীতিমালা, এইগুলোতে আসলে হাত দিতে হবে। তারপরে যে এআই ইনফ্রাস্ট্রাকচার, আমাদের হাই পারফরমেন্স কম্পিউটিং ল্যাব দরকার, তারপরে জিপিইউ সাপোর্ট দরকার। তো এইসব ইনফ্রাস্ট্রাকচারে আসলে হাত দিতে হবে। তার মানে এই মুহূর্তে এআই এর জন্য একটা দীর্ঘ শর্ট টার্ম, মিড টার্ম একটা রূপরেখা দরকার, যেটা নিয়ে আসলে গভর্নমেন্ট কাজ করতে পারে এবং এটা তরুণ প্রজন্মকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারে। আপনাদের দুজনকে আমাদের যেহেতু হাতে সময় নেই, আমরা আশা করছি যে গভর্নমেন্ট এটা খুব ভালো দৃষ্টিতে দেখবে এবং আন্তর্জাতিকভাবে কাজ করার ক্ষেত্রে আসলে তরুণদের আগামীর যে ফিউচারটা সেটি আসলে এআই এর দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। তা আমরা আশা করছি যে সেই কাজগুলো হয়তো সামনে আরো অগ্রগতি হবে এবং সংস্কার সাথে সাথে হচ্ছে গিয়ে রুলস রেগুলেশন গুলো তৈরি হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।